হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আগের দিন আমি পড়িয়েছিলাম সিগমা বন্ড এবং পাই বন্ড। তো আজকে আসছি কি নিয়ে, বন্ড লেন্থ নিয়ে। ওকে, তো বন্ড লেন্থ জিনিসটা কি? ওই যে যে বলেছিলাম যে দুটো অ্যাটমকে যুক্ত করার জন্য একটা বন্ধন দরকার হয়, সেই বন্ধনটাকে বলা হচ্ছে তোমার বন্ড। সেই বন্ডের এই যে বন্ধনটা তৈরি হলো, এই বন্ধনের ক্ষেত্রে তাদের ডিস্টেন্স কত, এই দুটো অ্যাটমের যে নিউক্লিয়াস রয়েছে, এই ধরো একটা, এখানে যেমন দুটো অ্যাটম আমি লিখেছি, দেখো এই একটা নিউক্লিয়াস এবং এখানে একটা নিউক্লিয়াস। ধরো এটা একটা হাইড্রোজেন অ্যাটম, এটা একটা হাইড্রোজেন অ্যাটম। তো এই দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স, দুটো নিউক্লিয়াসের মধ্যে যে সর্বনিম্ন ডিস্টেন্স বা ক্রিটিক্যাল ডিস্টেন্স, এটাকে বলা হয় সর্বনিম্ন ডিস্টেন্স বা ক্রিটিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াই অফ টু বন্ডেড অ্যাটমস। বলছে কি, ওই যে দুটো অ্যাটমের যে দুটো নিউক্লিয়াস রয়েছে, দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা, সেটা কি হতে হবে? মিনিমাম হবে। কেন মিনিমাম হবে এবং সেই ডিস্টেন্সটাকে এবং কেন ক্রিটিক্যালি বলা হবে? ক্রিটিক্যাল বলা হবে কারণ এমন একটা নির্দিষ্ট ডিস্টেন্স হবে যে ডিস্টেন্সের মধ্যে ওই দুটো অ্যাটম স্টেবিলাইজ, মানে বন্ডটা বন্ডের যে স্টেবিলিটি সেটা ম্যাক্সিমাম হবে। তার কারণ কি, এই যে দুটো নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াস মানে কি আমরা কি জানি? নিউক্লিয়াস মানে আমরা জানি যে পজিটিভ চার্জ, একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? পজিটিভ চার্জ থাকে এবং বাইরে কি হয়? নেগেটিভ চার্জগুলো, ইলেকট্রনগুলো থাকে। তাহলে দুটো পজিটিভ চার্জ, এখানে ধরো আরেকটা তোমার অ্যাটম রয়েছে যার পজিটিভ চার্জ এরকম, তাহলে দুটো পজিটিভ চার্জ যখন পাশাপাশি আসবে তখন ওরা কি করবে? রিপালশন করবে, মানে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো বলা হচ্ছে যে এমন একটা ডিস্টেন্স হবে যে ডিস্টেন্সের মধ্যে এই দুজনের রিপালশন, যেটা ইন্টার নিউক্লিয়ার রিপালশন, মানে ইন্টার মানে হচ্ছে দুটো অপর, ইন্টার আর ইন্ট্রা, দেখে নাও ইন্ট্রা পরে মানটা থাকবে INTRA, ইন্টার মানে নিজেদের মধ্যে, ইন্টার নিউক্লিয়ার মানে দুটো নিউক্লিয়াসের মধ্যে, অ্যান্ড ইন্টার ইলেকট্রনিক রিপালশন, এই যে রিপালশন হচ্ছে সেটা ব্যালেন্সড হবে। ওকে, তার মানে বুঝলে যে ক্রিটিক্যাল কেন ডিস্টেন্স আমি লিখেছি, তার কারণটা হচ্ছে দুটো নিউক্লিয়াস যেহেতু পজিটিভ, তো ওরা কি করবে? সবসময় নিজেদিকে দূরে সরিয়ে দিতে চাইবে, রিপালশন হওয়ার চেষ্টা করবে। তবে একটা মিনিমাম ডিস্টেন্স নিতে হবে যেখানে ম্যাক্সিমাম স্টেবিলিটি থাকে দুটো অ্যাটমেরই। সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? বন্ড ডিস্টেন্স বা বন্ড লেন্থ। ওকে, এটা মাথায় ঢুকলো? এই যে কোনো অ্যাটমের যে আমরা বন্ড লেন্থ বা বন্ড ডিস্টেন্স মাপবো, সেটা কিভাবে মাপবো? ক্রিস্টালের ক্ষেত্রে কি হবে? এক্স রে ডিফ্রাকশনের মাধ্যমে আমরা পেয়ে যাব ওয়াইড অ্যাঙ্গেল বা স্মল অ্যাঙ্গেল এক্স রে স্ক্যাটারিং বা ওয়াইড অ্যাঙ্গেল এক্স রে স্ক্যাটারিং এর মাধ্যমে আমরা পেয়ে যাবো, এক্স রে ডিফ্রাকশনের মাধ্যমে আমরা পেয়ে যাবো। পরেরটা যে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কীভাবে পাবো? ইলেকট্রন ডিফ্লেকশনের মাধ্যমে আমরা পাবো। আর অন্যান্যদের ক্ষেত্রে কি? স্পেকট্রোস্কোপিক মেথডের মাধ্যমে আমরা কিন্তু বন্ড লেন্থটা বা বন্ড ডিস্টেন্সটা আমরা মেপে দেখতে পারি। তো আমি এখানে দেখো লিখে রেখেছি বিভিন্ন অ্যাটমের, দুটো অ্যাটমের মধ্যে তাদের বন্ড লেন্থ কত। যেমন ধরো হাইড্রোজেন টু হাইড্রোজেন, হাইড্রোজেনের বন্ড লেন্থ হচ্ছে 0.74 আমস্ট্রং। আমস্ট্রং হচ্ছে এই যে বন্ড লেন্থ করেছি, বন্ড লেন্থের যে ইউনিট সেটাকে বলা হয় আমস্ট্রং। আমস্ট্রং সমান কত? 10⁻⁻8 সেন্টিমিটার। তো এরপরে দেখো কার্বন টু কার্বন বন্ড লেন্থ হচ্ছে 1.54, এর সিঙ্গেল বন্ড। যখনই কার্বন টু কার্বন ডবল বন্ড হয়ে যাচ্ছে, ডবল বন্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এদের কি হচ্ছে? বন্ড লেন্থটা কমে যাচ্ছে। ডবল বন্ড ক্যারেক্টার পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ড লেন্থ কিন্তু কমে যাচ্ছে। তারপর দেখো ট্রিপল বন্ড ক্যারেক্টার পেয়েছে। ট্রিপল বন্ড যে পাই বন্ড আছে, এদের ওভারল্যাপিং যেটা ঘটেছে সেটার জন্য আরও বন্ড লেন্থ কমেছে 1.20। ওকে, আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই যেটা আমি প্রথমে বলা হয়নি, এই যে বন্ড লেন্থ যেটা আমরা লিখেছি এখানে, এগুলো কিন্তু অ্যাভারেজ মান। কেন অ্যাভারেজ মান? এই যে যখন দেখবে এই দুটো অ্যাটম একসঙ্গে এরকম জুড়ে থাকবে একটা বন্ধনের মাধ্যমে, কি হবে? আমরা জানি যে এই অ্যাটমগুলো কি হয়, ওদের নিজেদের স্থানে ওরা ভাইব্রেট করতে থাকে। ভাইব্রেট করে ধরো এটাকে আমি মুছছি, ধরো এটা একটা অ্যাটম, এর মধ্যে নিউক্লিয়াসই, ধরো এটা নিউক্লিয়াস, তো এভাবে বন্ধ হয়েছে। যখন ও ভাইব্রেট করবে উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, এও উপরের দিকে যাবে, এ নিচের দিকে যাবে। যদি কোনো সময় একজন উপরে একজন নিচের দিকে গেলে কি হবে? এদের বন্ড লেন্থটা দেখে নাও। আর যদি এইখানে থাকে বন্ড লেন্থ, তো কি হচ্ছে? এই বন্ড লেন্থটা শর্টার হচ্ছে, এই যে দূরে চলে যাচ্ছে, ধরো আরো দূরে গেছে, ধরো এটা আরো দূরে চলে গেছে। তো এই যে বন্ড লেন্থ, এই 3-4টা এরকম করে বন্ড লেন্থগুলো বিভিন্নভাবে মেপে ওদের অ্যাভারেজ করে আমরা এখানে বন্ড লেন্থগুলো বসিয়েছি।
তাহলে দেখে নিচ্ছ যে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বন্ড লেন্থ হচ্ছে 1.54 আর্মস্ট্রং, ডবল বন্ডের ক্ষেত্রে 1.34 আর্মস্ট্রং, ট্রিপল বন্ডের ক্ষেত্রে 1.20 আর্মস্ট্রং, সিএইচ বন্ড ক্ষেত্রে 1.10, সি সিঙ্গেল বন্ড অক্সিজেন দেখো 1.41। যখনই ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে গেছে তখন দেখো 1.2 হয়ে গেছে, কমে গেছে। এখানে দেখো সিএন এর ক্ষেত্রে 1.47, যখনই ডবল বন্ড ক্যারেক্টার পেয়েছে 1.28। এরপরে দেখো সিএফ এর ক্ষেত্রে বন্ড লেন্থ 1.42, সিসিএল এর ক্ষেত্রে 1.77, বিআর এর ক্ষেত্রে 1.91, সিআই এর ক্ষেত্রে 2.13। তার কারণ কি, এই যে ফ্লোরিন টু আয়োডিন এদের সাইজের ডিফারেন্সের জন্য বন্ড লেন্থটা আরও বেড়ে যায়। কার্বনটা ধরো, কার্বনের তো যেটা সাইজ সেরকম আছেই, যদি ফ্লোরিন হয় ফ্লোরিনের সাইজ ছোট, তাই বন্ড লেন্থ এরকম। যদি তোমার আয়োডিন হয় আয়োডিনের এটা বড়, তাই বন্ড লেন্থটা অনেকটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরে আমরা যেটা করব, যেটা আমাদের দরকার, যে পরীক্ষার সময় তো তোমাকে এগুলো আর দেবে না, পরীক্ষার সময় দেবে যে এই যে এখানে ধরো যে লেখা আছে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটা মানে কি, এটা হচ্ছে বিউটাডাইন রয়েছে। বলেছে যে বিউটাডাইনের এই যে মাঝের যে সিগমা বন্ডটা রয়েছে, এই সিগমা বন্ডটা শর্টার দেন CH3 ইথেনের থেকে। কেন? তার কারণটা কি? এটাও তো একটা দেখো, দেখে তুমি কি বুঝতে, সিঙ্গেল সিগমা বন্ড রয়েছে, এই যে সিএসি এর মধ্যে যে সিঙ্গেল বন্ডটা রয়েছে, যদি হাইড্রোজেনগুলোকে আমি এভাবে প্লেস করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। হাইড্রোজেনগুলো প্লেস করেছি, দেখো সিসি সিঙ্গেল বন্ড, আমরা সিসি সিঙ্গেল বন্ড কত পেয়েছি, বন্ড লেন্থ 1.54 আর্মস্ট্রং। দেখো এখানে লিখেছি 1.54 আর্মস্ট্রং, কিন্তু দেখা গেছে টেস্ট করে যে বিউটাডাইনের ক্ষেত্রে এই সিঙ্গেল বন্ড সিগমা বন্ডটা সিঙ্গেল সিগমা বন্ড এর বন্ড লেন্থটা কেন কমে যাচ্ছে। তো আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি বোঝানোর জন্য। ঠিক আছে, এরপরে দেখো যেটা মেন কারণ কি আছে, CH2 ডবল বন্ড CH ডবল বন্ড CH2। দেখো এখানে যে ডবল বন্ডগুলো রয়েছে, এই ডবল বন্ডগুলো কনজুগেশনে টেক পার্ট করবে। তাহলে কি হবে, এখান থেকে কনজুগেশন হয়ে এটা যাবে, এখান থেকে এটা যাবে। তাহলে কি হচ্ছে, যে রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেন্স, এই এখানে ঘটছে, কি ঘটছে, রেজোনেন্স ঘটছে, রেজোনেন্স ঘটছে। তোমরা বাংলাতে পড়বে যে রেজোনেন্স ঘটছে। তাহলে কি হবে, এখানে CH2 মাইনাস CH, এখানে ডবল বন্ড হবে CH2 প্লাস। এই যে এই ডবল বন্ডটা যেটা হয়েছে সেটা পার্শিয়াল ডবল বন্ড, যে কারণে, এবং দুটো রেজোনেটিং স্ট্রাকচার 2RS বলে লিখছি, একটা স্ট্রাকচার এবং দুটো রেজোনেটিং স্ট্রাকচার ঘটছে, যার জন্য দেখো এখানে পার্শিয়াল ডবল বন্ড হয়ে গেলে, ডবল বন্ডের ক্ষেত্রে আমি কত বলেছিলাম 1.54, আর ডবল বন্ডের ক্ষেত্রে হচ্ছে 1.47। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটু কমে যাচ্ছে। তো ডবল বন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে এই জন্য। আর ইথেনের ক্ষেত্রে কি হচ্ছে, ইথেন একটা সিঙ্গেল বন্ড, যার জন্য এটা 1.54 আর্মস্ট্রংই থেকে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমরা করলাম, কারণটা কি, শুধুমাত্র রেজোনেন্স ঘটবে এবং কনজুগেশন হচ্ছে, এই ডবল বন্ডগুলো কনজুগেশনে টেক পার্ট করছে এবং রেজোনেন্স ঘটাচ্ছে, যার জন্য বিউটাডাইনের ক্ষেত্রে সিগমা বন্ডটা, মাঝের সিগমা বন্ডটা, যেটা সিগমা বন্ড রয়েছে নর্মালি, মাঝের সিঙ্গেল সিগমা বন্ডটা, সেটা কি শর্টার দেন ইথেন হয়। ওকে, বুঝলাম এই কোশ্চেনটা। পরেরটা দেখো কি করা আছে, দেওয়া আছে CH3CH2Cl, বলে দেওয়া আছে যে এই যে CCl বন্ড, এই বন্ডের অর্ডার লেখো, ইনক্রিজিং অর ডিক্রিজিং অর্ডার তোমরা লেখো। তাহলে এখানে দেখো, এখানে যে CH3 আর এই C, এটা কি হয়, সিঙ্গেল বন্ড, এর মধ্যে কোনো রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে, কোনো রেজোনেটিং স্ট্রাকচার নেই, কোনো পার্সিয়াল কনজুগেশন, কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড কিছু ফর্ম করছে না, একদম পিওর সিঙ্গেল বন্ড, যার জন্য এর নর্মাল, এটা 1 নম্বর ধরে নাও, এর কি হবে, বন্ড লেন্থটা যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, CCl এর বন্ড লেন্থ মেবি 1.77 আর্মস্ট্রং। ওকে, পরেরটা কি দেওয়া আছে, CH2 ডবল বন্ড CHCl, এইখানে একটা কে আছে,
ক্লোরিনের কটা লোন পেয়ার রয়েছে? একটা, দুটো, তিনটে লোন পেয়ার রয়েছে। এই লোন পেয়ারটা কি করবে, ও এখানে যাবে এবং এটা এখানে আসবে, এই কার্বনের মাথার উপরে আসবে। তাহলে লোন পেয়ারটা পরের বন্ডকে দিচ্ছে, কি করছে, কনজুগেশনে টেক পার্ট করছে লোন পেয়ারটা ক্লোরিনের। তাহলে কি ফর্ম করছে, যে রেজোনেটিং স্ট্রাকচারটা যেটা হচ্ছে, কার্বনের উপরে মাইনাস হচ্ছে, কারণ এখান থেকে এটা আসছে, এখান থেকে এটা আসছে মানে এটা প্লাস হয়ে যাবে, ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে লোন পেয়ারটা। তো সিএইচ এখানে যখনই আসছে তার মানে এটা ডবল বন্ড হয়ে যাচ্ছে, আর এটা এই ডবল বন্ডটা কেটে কার্বনে যাচ্ছে, তাহলে এইখানের যে পাই বন্ডের এটা ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস। তাহলে দেখো এই যে এই বন্ডটা, এই যে সিঙ্গেল বন্ডটা, সিঙ্গেল যেটা সিগমা ছিল, সেটা কি করছে, রেজোনেন্স হয়ে এখানে পার্শিয়াল ডবল বন্ড হিসেবে কাজ করছে। ঠিক আছে, ডবল বন্ড নয় কিন্তু ডবল বন্ড হিসেবে, যেহেতু রেজোনেটিং স্ট্রাকচার হিসেবে কাজ করছে, তাই এর মধ্যে কটা রেজোনেটিং স্ট্রাকচার, এর মধ্যে দুটো রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, পরেরটা খুব ইন্টারেস্টিং। পরেরটা কি আছে, সিএল। তাহলে বেঞ্জিনিং হবে সিএল রয়েছে, তাহলে এখানে রয়েছে, এও সেম জিনিসই করবে। তাহলে কি করছে ও, এখানে দিল, এই ডবল বন্ডটা ভেঙে এই কার্বনে এলো, তাহলে একটা রেজোনেটিং স্ট্রাকচার হলো। কিরকম দেখে নাও, ক্লোরিন এখান থেকে বেরিয়েছে তাই এখানে পজিটিভ চার্জ, এটা ডবল বন্ড, এখান থেকে এটা গেছে মানে এখানটাই নেগেটিভ চার্জ, বাকি জিনিসটা রয়ে গেল। এই ডবল বন্ডটা কি করবে, পরের স্টেপে এখানে যাবে, এই ডবল বন্ড, এই নেগেটিভটা এই বন্ডে এসে ধাক্কা করবে এবং এই ডবল বন্ডটা এই কার্বনে যাবে। পরের রেজোনেটিং স্ট্রাকচারটা দেখে নাও, এখানে ডবল বন্ড, যেহেতু এই ইলেকট্রনটা, এই নেগেটিভ চার্জটা এখানে আসছে, ডবল বন্ড এটা যেরকম ছিল থাকবে, এখানে ধাক্কা করেছে তাই এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে ডবল বন্ড সিএল প্লাস এটা। পরের স্টেপে কি হবে, এইটা এখানে যাবে, এই ডবল বন্ডটা এখানে এসে লাগবে, তাহলে পরের রেজোনেটিং স্ট্রাকচারটা দেখে নাও। দেখেছো, এটা এখানে রইলো, এটা যেরকম ডবল বন্ড সিএল ছিল সেটা আমি লিখে দিলাম। তাহলে কি হচ্ছে, এইখানটা ডবল বন্ড হচ্ছে আর এই জায়গাটা মাইনাস হচ্ছে। পরের রেজোনেটিং স্ট্রাকচারটা দেখে নাও, এটা একটা, এটা একটা, এইটা কি হবে, এখানে যাবে, এই ডবল বন্ডটা আবার ক্লোরিনের মাথায় ফিরে চলে আসবে। তাহলে কি হচ্ছে, এখানে ডবল বন্ড হবে আর ক্লোরিনের ডবল বন্ডটা ভেঙে গিয়ে শুধু ক্লোরিন হয়ে যাবে। হয়েছে? তাহলে স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, দেখো ডবল বন্ডগুলো চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। তার মানে কটা রেজোনেটিং স্ট্রাকচার পেলে, একটা, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটা। তাহলে পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছো। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হবে বা কনজুগেশনে যত টেক পার্ট করবে, তাদের বন্ড লেন্থ, ওই সিসিএল এর বন্ড লেন্থটা কিন্তু কমে যাবে। ওকে, তাহলে এটা ওয়ান, এটা যদি টু হয়, এটা যদি থ্রি হয়, তাহলে ওয়ানের বন্ড লেন্থ হচ্ছে বেশি, তারপরে টু এর বন্ড লেন্থ, তারপরে হচ্ছে 3 নম্বরের বন্ড লেন্থ। বুঝতে পেরেছ? একদম সহজ। ওকে, লিখে নাও তোমরা এটাকে। পরেরটা করছি, পরেরটা দেখো, ওএইচ দেওয়া আছে, এটাকে বুঝতে হবে। পরেরটা সেম ডবল বন্ড ওএইচ রয়েছে, এটাকে আমি মুছে দিচ্ছি, আবার নতুন করে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের আরো ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারবে, যদি এটা রেজোনেটিং স্ট্রাকচারটা ঠিকঠাক তোমরা বুঝতে না পারো। OH, তাহলে দেখো প্রথমেরটার ক্ষেত্রে CH3 CH2, এই লোন পেয়ারগুলো কোনো কাজে লাগছে, কোনো কাজে লাগছে না, তার মানে হচ্ছে এটা পিওর সিগমা বন্ড। এই যে C2C অক্সিজেনের যে বন্ডটা, সেটা হচ্ছে পিওর সিগমা বন্ড, তার মানে এর যে বন্ড লেন্থ যেটা ছিল সেটাই কিন্তু থাকবে। পরেরটার ক্ষেত্রে দেখো, পরেরটার ক্ষেত্রে এখানে লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ারটা কি করবে, এখানে কনজুগেশনে টেক পার্ট করবে এবং ডবল বন্ডটা কার্বনের মাথায় যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানটায়,
এখানটা কি হবে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাই প্লাস, এই জায়গাটা ডবল বন্ড এবং এই জায়গাটা নেগেটিভ। তাহলে কটা হলো, দুটো রেজোনেটিং স্ট্রাকচার হলো, একটা স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার, এবং এই বন্ডটা, এই যে এই সিঙ্গেল বন্ডটা ছিল, এটা পার্শিয়াল ডবল বন্ড হিসেবে কাজ করছে, পার্শিয়াল ডবল বন্ড হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছ? পরেরটা দেখো, পরেরটা রেজোনেটিং স্ট্রাকচার সেম হবে, আমি তোদের আরো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এই লোন পেয়ারটা এখানে আঘাত করবে, এখান থেকে কার্বনে যাবে, দেখতে পেয়েছ? রেজোনেটিং স্ট্রাকচার, এটা তাহলে ডবল বন্ড হয়ে গেল, অক্সিজেনের মাথায় প্লাস চিহ্ন এলো, এইটা নেগেটিভ হলো, আর বাকি যেরকম ছিল সেটা থেকে যাবে। পরের স্টেপে কি হবে, এই নেগেটিভটা এখানে আঘাত করবে, এই ডবল বন্ডটা এই কার্বনে আঘাত করবে। পরের রেজোনেটিং স্ট্রাকচারটা দেখো, ডবল বন্ড যেরকম ছিল সেরকম থাকবে, হয়েছে। এই নেগেটিভটা এখানে আঘাত করছে, তাই ডবল বন্ডটা এখানে, আর এই ডবল বন্ডটা তো ছিলই, ছেড়ে দাও, আর এখানটা কি হবে, নেগেটিভ হবে। পরের স্টেপে চলে যাও, এই নেগেটিভটা এখানে আঘাত করবে এবং এই ডবল বন্ডটা এই কার্বনে আঘাত করবে। এটা এখানে ছিল, এটা ডবল বন্ডটা হবে এখানে, এখানে নেগেটিভ হবে, ডবল বন্ড OH প্লাস, দেখতে পেয়েছো? পরের স্টেপে কি হবে, এই নেগেটিভটা এখানে আঘাত করবে, এই ডবল বন্ডটা অক্সিজেনে ফিরে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে কটা রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে, 5টা রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে, এবং এই যে অক্সিজেনের যে লোন পেয়ারগুলো রয়েছে, এই লোন পেয়ারটা কি করছে, কনজুগেশনে টেক পার্ট করছে, যার জন্য কার্বন টু অক্সিজেন যে বন্ডটা ছিল, কার্বন টু অক্সিজেন যে বন্ডটা ছিল, সেটা পার্শিয়াল ডবল বন্ড হয়ে যাওয়ার জন্য এর বন্ড লেন্থটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কি স্ট্রাকচার কি হবে, এটা 1, তারপরে কিন্তু 2, তারপরে কিন্তু আসবে 3। বুঝতে পেরেছো? তাহলে পরেরটাও হয়ে গেল। এর পরেরটা দেখো, এর পরেরটা আরো ইন্টারেস্টিং। এটা বুঝলাম। পরেরটা দেখো, NH2। দেখো এখানে যে নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ার, একটা লোন পেয়ার কি এখানে কোনো কনজুগেশনে টেক পার্ট করছে, করছে না, তাই এর যে কার্বন টু নাইট্রোজেনের যে বন্ড লেন্থ সেটাই কিন্তু থাকবে। পরেরটা কি আছে, এটা 1, পরেরটা আছে NH2, এখানে একটা ডবল বন্ড আছে, তার মানে এই যে লোন পেয়ারটা এখানে আঘাত করবে এবং এইটা এই কার্বনে আঘাত করবে, তাহলে একটা রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাবো, ডবল বন্ড NH2 প্লাস এখানে একটা নেগেটিভ চিহ্ন পাবো। বুঝতে পেরেছো? তাহলে দুটো রেজোনেটিং স্ট্রাকচার আমরা পাচ্ছি। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে 1, 2 আর এখানে NH2 রয়েছে, লোন পেয়ার। এই লোন পেয়ারটা কি করলো, এই বন্ডে আঘাত করলো, এই লোন পেয়ারটা গেছে, তাহলে কি হচ্ছে, সরি একটা স্টেপ করে দেখায়, না দুটো স্টেপই দেখিয়ে দিই, ঠিক আছে একটা স্টেপ দেখো, তাহলে বুঝতে পারবে যেটা কটা রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে। তাহলে সেকেন্ড স্টেপে কি হচ্ছে, ডবল বন্ড NH2, এখানটা কি হয়েছে, এখানটা মাইনাস হয়েছে, এটা যেরকম ছিল সেরকম থাকবে। পরের স্টেপে কি করবে, এখানে আঘাত করবে, এখানে আঘাত করবে, তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা কি হচ্ছে, ডবল বন্ড NH2, এটা ডবল বন্ড হবে, এটা নেগেটিভ হবে, এরপরে আর কোনো কনজুগেশন হবে না, এই নেগেটিভের সঙ্গে সিঙ্গেল বন্ডের তো কনজুগেশন হবে না, যদি ডবল বন্ড থাকতো তাহলে কনজুগেশন হতো। তাহলে এখানে আমরা কটা, একটা, দুটো, তিনটে রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছি, ঠিক আছে। এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা কনজুগেশনে টেক পার্ট করছে এবং তিনটে রেজোনেটিং স্ট্রাকচার আমি পেলাম, ঠিক আছে, দুটো গেল। এর পরেরটা দেখো, এর পরেরটা
1 2 3 NH2 লোন পেয়ার রয়েছে আমরা জানি। তো এই লোন পেয়ারটা কি করবে, এখানে আঘাত করবে, এটা এই কার্বনে আঘাত করবে, ডবল বন্ড NH2 প্লাস, সরি এখানে প্লাসগুলো বসানো হয়নি, প্লাস। ওকে, এই বন্ড যেরকম ছিল সেরকম থাকবে, তার মানে কি হচ্ছে এখানে আঘাত করছে মানে এটা নেগেটিভ হয়ে যাবে। সেকেন্ড স্টেপে এটা এখানে আঘাত করবে এবং এইটা এই কার্বনে আঘাত করবে। দেখে নাও, তাহলে কি হচ্ছে সেকেন্ড স্টেপে এটা ডবল বন্ড, এখানে যেটা ছিল সেটা বসিয়ে দিলে এটা নেগেটিভ হয়ে যাবে, ডবল বন্ড NH2 প্লাস। দেখতে পেয়েছো? পরের ক্ষেত্রে এই নেগেটিভটা এখানে যাবে, এই ডবল বন্ডটা এখানে এই কার্বনে যাবে, তাহলে কি হলো, যেরকম ছিল এখানে ডবল চলে আসবে, এটা নেগেটিভ হয়ে যাবে, NH2 প্লাস। যেখানে যাচ্ছে তীরটা সেটা কিন্তু নেগেটিভ হচ্ছে, কারণ ইলেকট্রন নিয়ে যাচ্ছে। আর পরের স্টেপে কি হবে, এই যে এই নেগেটিভটা এখানে এখানে আঘাত করবে, এই ডবল বন্ডটা নাইট্রোজেনে ফিরে যাবে। হয়েছে? তাহলে কটা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটি রেজোনেটিং স্ট্রাকচার পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এরপরে আসি আমি 5 নম্বরটা কি হবে। 5 নম্বরটা সিম্পল একটা রয়েছে NH। এটা কি কোনো টেক পার্ট করবে? এখানে কোনো কনজুগেশন হবে? এখানে কোনো কনজুগেশন হবে না, তাহলে এটা পিওর ডবল বন্ড হিসেবে রয়েছে, সি ডবল বন্ড এন হিসেবে রয়েছে। তাহলে আমি এরপরে কি করব, যে অর্ডার লিখবো। অর্ডারটা কি হবে, 1 এর সিঙ্গেল বন্ড, আমরা জানি সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বন্ড লেন্থ সবসময় বেশি হয়, তাহলে 1 এর বন্ড লেন্থ বেশি। তারপরে কে আসবে, এটা পিওর ডবল বন্ড, যার জন্য আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে তোমার 5 নাম্বার, এটা 5 হয়েছে। এরপরে কি, কেন কেন এটা আমি শেষে লিখলাম, তার কারণটা হচ্ছে এটা পিওর ডবল বন্ড, কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু কেউ পিওর নয়, এগুলো সব সিঙ্গেল বন্ড রয়েছে। সিঙ্গেল বন্ডের পরে এগুলো সিঙ্গেল বন্ড রয়েছে, তাহলে এ সব থেকে বেশি। তারপরে এই সিঙ্গেল বন্ডগুলোর ক্ষেত্রে রেজোনেটিক স্ট্রাকচার অনুযায়ী দেখব কে বেশি হবে, এইটা 2 নম্বরটা বেশি হবে। তারপরে কি আসছে, 3 নম্বরটা বেশি হবে। তারপরে কি আসছে, 4 নম্বরটা বেশি হবে। তারপরে এটা, তার মানে কি 1 সব থেকে বেশি, তারপরে 2, তার থেকে 3, তারপরে 4, তারপরে 5। তাহলে বন্ড লেন্থের যে তোমার ডিক্রিজিং অর্ডার, মানে ডিক্রিজিং মানে কমে যাওয়ার যে অর্ডার, বন্ড লেন্থ 1 হচ্ছে সব থেকে বেশি। তারপর এটা সিঙ্গেল বন্ড ছিল কিন্তু ডবল বন্ড ক্যারেক্টার দেখিয়েছে, পার্সিয়াল ডবল বন্ড, দুটো রেজোনেটিক স্ট্রাকচার, তাই ওর থেকে একটু কমে গেছে। পরেরটা দেখো 3টে রেজোনেটিং স্ট্রাকচার দেখিয়েছে এবং ডবল বন্ড, ডবল পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার রয়েছে এবং দুটো রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে, তার জন্য তার থেকে আরও একটু কমে গেছে। তারপরেরটা 5টা রেজোনেটিং স্ট্রাকচার, তার থেকে আরও কমে গেছে। আর এটা তো পিওর ডবল বন্ড, পিওর ডবল বন্ড তো সিঙ্গেল বন্ডের থেকে এমনিই কম হয়, আর এদের থেকে তো কম হবে, এগুলো পার্সিয়াল ডবল বন্ড ছিল, কিন্তু এগুলো তো ডবল বন্ড পুরোটা নয়, তার জন্য কি হচ্ছে ডাইরেক্ট কমে যাচ্ছে। তো আজকে এই জিনিসটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে যে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড এবং ফার্স্ট বন্ডের বন্ড লেন্থ আমরা কিভাবে বার করব, এবং সেই বন্ড লেন্থটা কতটা ডিপেন্ড করে এই রেজোনেটিং স্ট্রাকচার বা রেজোনেন্সের ওপরে বা কনজুগেশনের ওপরে, সেটা কিন্তু আমরা দেখে নিলাম। তো এখান থেকে তোমাদের আশা করি পরীক্ষার সময় কোনো কোশ্চেন আটকানোর কথা নয়। তো সিম্পল জিনিসগুলো তোমাদের আমি বলেছি, এই জিনিসটাকে ভালো করে দেখো, বোঝো, ঠিক আছে, আর বুঝে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করো, আর বইগুলো ভালো করে পড়ো, যাতে তোমাদের সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। আমি তোমাদের তো সাহায্য করছি অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে, আস্তে আস্তে তোমাদের এই ভিডিওগুলো পরপর আসতে থাকবে, এবং এই ভিডিওগুলো তোমরা যদি পরপর দেখতে থাকো, তোমাদের কাছে অর্গানিক কেমিস্ট্রি জলের মতো হয়ে যাবে। আর আমি চাই যে তোমাদের কাছে অর্গানিক কেমিস্ট্রিটা ভীতিটা পুরোপুরি চলে যাক, এবং সেটা যেন জলের মতো হয়, কোনো কোশ্চেন যেন তোমাদের না আটকায়। আস্তে আস্তে হবে, সময় লাগবে, কিন্তু ট্রাই করো, কোনো অসুবিধা নেই। তো আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো এবং খুশিতে থেকো। চলো টাটা।